আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে তোমাদের খুবই ইম্পর্টেন্ট একটি টপিক দ্রাব্যতা নিয়ে আমরা আলোচনা করব। এই দ্রাব্যতা টপিক থেকে তোমরা জানো যে প্রতি বছরই এখান থেকে একটা পূর্ণাঙ্গ সৃজনশীল এসে থাকে এই দ্রাব্যতা টপিক থেকে। তো এই দ্রাব্যতা নিয়ে আজকে আমরা আলোচনা শুরু করব। ঠিক আছে, চলো শুরু করা যাক। দ্রাব্যতা বিষয়টা বোঝার আগে তোমাকে যে জিনিস জানতে হবে সেটা দ্রবণ। দ্রাব্যতা একটা দ্রবণের সাথে একটা রিলেটেড জিনিস। ঠিক আছে, দ্রাব্যতা বোঝার আগে তোমাকে বুঝতে হবে দ্রবণ কি। দ্রবণের সংজ্ঞাটা আমি একটু বলি। দ্রবণ কি, এখানে লেখা আছে দেখো। দ্রবণ কি? দ্রবণ হইতেছে দুই বা ততোধিক যৌগের সমসত্ব মিশ্রণ যার সংযুক্তি একটা নির্দিষ্ট সীমার মধ্যে পরিবর্তন করা যায়। ঠিক আছে, তোমরা যারা সংজ্ঞাটা লিখে নিতে পারো। আবার বলি, দ্রবণ কি? দ্রবণ হইতেছে দুই বা ততোধিক যৌগের একটি সমসত্ব মিশ্রণ যার সংযুক্তি একটা নির্দিষ্ট সীমার মধ্যে পরিবর্তন করা যায়। ঠিক আছে, দ্রবণের সংজ্ঞা বললাম। এবার বলি যে দ্রবণ কিভাবে গঠিত হয়। দ্রবণ কিভাবে গঠিত হয় তোমরা এই ভিডিওটা জানো যে দ্রবণ, তোমরা এটা এসএসসি লেভেলে পড়ছো হয়তো। দ্রবণ কিভাবে গঠিত হয়? দ্রবণ দ্রাবক প্লাস দ্রবক, এই দুটো জিনিসের সমন্বয়ে দ্রবণ গঠিত হয়। দ্রবণ কিভাবে গঠিত হয়? দ্রাবক প্লাস দ্রবক, দ্রাবক প্লাস দ্রবের সমন্বয়ে দ্রবণ গঠিত হয়। ঠিক আছে, দ্রাবক জিনিসটা কি? দ্রাবক হইতেছে যেটা দ্রবণের মধ্যে বেশি পরিমাণে থাকে। দ্রাবক কি? যেটা দ্রবণের মধ্যে বেশি থাকে, পরিমাণে বেশি থাকে, সেটা হইতেছে দ্রাবক। দ্রবণের মধ্যে যেটা পরিমাণে বেশি থাকে এটা হচ্ছে দ্রাবক। আর দ্রব কি? দ্রব হইতেছে যেটা পরিমাণে কম থাকে, যেটা পরিমাণে কি থাকে? কম থাকে। তাহলে কি বললাম, আমার দ্রবণটা কীভাবে গঠিত হয়? দ্রবণ দ্রাবক আর দ্রবের সমন্বয়ে গঠিত হয়। দ্রাবক কি? দ্রাবক হইতেছে যেটা দ্রবণের মধ্যে বেশি পরিমাণে থাকে, সেটা হচ্ছে দ্রাবক। আর দ্রব হইতেছে যেটা দ্রবণের মধ্যে কম পরিমাণে থাকে, সেটা হচ্ছে দ্রবক। বুঝতে পারলা? তোমরা ওই একটা শরবতের কথা চিন্তা করতে পারো। তুমি যখন একটা শরবত বানাও তখন কী করো? তখন অবশ্যই সেখানে তুমি কী দাও? পানিটা পরিমাণে বেশি দাও। এরপরে তুমি যদি চিনি দাও, চিনিটা অবশ্যই পরিমাণে কম দাও। তাহলে তুমি কি করো? পানি আর চিনির সমন্বয়ে একটা শরবত বা দ্রবণ তৈরি করো। ওইখানে যে তুমি পানিটা বেশি পরিমাণে দিলা, এই পানিটা হচ্ছে ওইখানে দ্রাবক। আর তুমি যে চিনিটাকে কম পরিমাণে দিচ্ছ, ওই চিনিটা দিচ্ছে দ্রবক। বুঝতে পারলাম? আশা করি বুঝতে পারছো যে তোমার দ্রবণ কীভাবে গঠিত হয়। দ্রাবক আর দ্রবের সমন্বয়ে গঠিত হয়। দ্রবক কি আর দ্রব কি আশা করি বুঝতে পারছো। যেটা তোমার বেশি পরিমাণে থাকে সেটা হচ্ছে দ্রাবক, আর যেটা কম পরিমাণে থাকে সেটা হচ্ছে দ্রব। বুঝতে পারলে? আচ্ছা, এবার আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো এটা হচ্ছে দ্রবণের প্রকারভেদ। ঠিক আছে, একটা দ্রবণ তিন প্রকার হতে পারে, মানে দ্রবণ মূলত তিন প্রকার। ঠিক আছে, তাহলে দ্রবণ কত প্রকার? দ্রবণ হইতেছে তিন প্রকার। এখন তিন প্রকার কী কী হইতে পারে? দ্রবণ তিন প্রকার। তিন প্রকার কী কী? একটা হচ্ছে সম্পৃক্ত দ্রবণ, একটা অসম্পৃক্ত দ্রবণ, আর হচ্ছে অতিপৃক্ত দ্রবণ। তাহলে কী কী? একটা হচ্ছে সম্পৃক্ত দ্রবণ, একটা হচ্ছে সম্পৃক্ত দ্রবণ, আর একটা হচ্ছে অসম্পৃক্ত দ্রবণ, আর একটা হচ্ছে কি? অতিপৃক্ত দ্রবণ। আমি একটু বলে রাখি, তোমাদের দ্রাব্যতার ম্যাথ, তোমরা জানো যে পরীক্ষার মধ্যে দ্রাব্যতা থেকে মূলত ম্যাথ আসে। ঠিক আছে, দ্রাব্যতার ম্যাথগুলো পারার জন্য তোমার এই সম্পৃক্ত দ্রবণ কি, অসম্পৃক্ত দ্রবণ কি, অতিপৃক্ত দ্রবণ কি জানা কিন্তু খুবই ইম্পর্টেন্ট বিষয়। ঠিক আছে, এই দ্রবণ যে তিন প্রকার, তোমার ম্যাথ করার ক্ষেত্রে এই তিন প্রকার দ্রবণ মানে কোনটা কী ধরনের দ্রবণ এটা জানা অবশ্যই জরুরি। বুঝতে পারলা? তাহলে কি বললাম, দ্রবণ হচ্ছে তিন প্রকার। একটা হচ্ছে সম্পৃক্ত দ্রবণ, একটা অসম্পৃক্ত দ্রবণ, একটা হচ্ছে অতিপৃক্ত দ্রবণ। আমি একটা একটা করে বলি যে কোনটা কী দ্রবণ। ঠিক আছে, আমি সংজ্ঞা বলি। আমি সংজ্ঞাগুলো লিখে দিতেছি না, তোমরা সংজ্ঞাগুলো লিখে নিও। আমি বলি, তোমরা একটু লিখে নিও। ঠিক আছে, সম্পৃক্ত দ্রবণ কি ভালো করে শুনবা। প্রথমে আমরা বলবো সম্পৃক্ত দ্রবণ। ঠিক আছে, সম্পৃক্ত দ্রবণটা কি? সম্পৃক্ত দ্রবণ হইতেছে একটা নির্দিষ্ট তাপমাত্রায় একটা নির্দিষ্ট পরিমাণ দ্রাবক যেই পরিমাণ দ্রবকে দ্রবীভূত করতে পারে, ওই তাপমাত্রায় ওই পরিমাণ দ্রব যদি দ্রবীভূত থাকে তাকে বলা হইতেছে সম্পৃক্ত দ্রবণ। আশা করি হয়তো কিছু বোঝা নাই। ঠিক আছে, সমস্যা না, আবার বলি আমি। সম্পৃক্ত দ্রবণ কি? সম্পৃক্ত দ্রবণ হইতেছে একটা নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট পরিমাণ দ্রাবক যেই পরিমাণ দ্রবকে দ্রবীভূত করতে পারে, ওই তাপমাত্রায় যদি ওই পরিমাণ দ্রবই দ্রবীভূত থাকে তাকে বলা হইতেছে সম্পৃক্ত দ্রবণ। তাহলে অসম্পৃক্ত দ্রবণ কি? অসম্পৃক্ত দ্রবণ হচ্ছে একটা নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট পরিমাণ দ্রাবক যেই পরিমাণ দ্রবকে
দ্রবীভূত করতে পারে, তার থেকে যদি কম পরিমাণে দ্রবীভূত করো তাহলে হচ্ছে অসম্পৃক্ত দ্রবণ। আচ্ছা, অতিবৃত্ত দ্রবণ কি? একটা নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট পরিমাণ দ্রাবক যেই পরিমাণ দ্রবকে দ্রবীভূত করতে পারে তার থেকে যদি অধিক পরিমাণে দ্রবীভূত করা হয় তাকে বলা হয় অতিবৃত্ত দ্রবণ। ঠিক আছে, হয়তো সংজ্ঞাগুলা শুনে কিছু বুঝো নাই, সমস্যা নাই। আমি এবার তোমাদের কি করব, একটা উদাহরণের মাধ্যমে সবগুলার সংজ্ঞাই ক্লিয়ার করে দিতেছি। ঠিক আছে, আচ্ছা উদাহরণ বলার আগে আমি একটু জিনিস বলে নিই। ধরো আমি ধরে নিলাম এটা ধরে নিস আর কি। ঠিক আছে, ধরি আগে থেকে একটা বিষয় ধরে নিতেছি। কি ধরে নেব? ধরি যে তোমার 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ধরো তোমার 50 ml পানি তোমার সর্বোচ্চ 20 গ্রাম সোডিয়াম ক্লোরাইডকে দ্রবীভূত করতে পারে। আমি ধরে নিয়েছি যে তোমার 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 50 ml পানি সর্বোচ্চ 20 গ্রাম সোডিয়াম ক্লোরাইডকে দ্রবীভূত করতে পারে। ঠিক আছে, মানে তোমার 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই 50 ml পানি সর্বোচ্চ 20 গ্রাম সোডিয়াম ক্লোরাইডকে দ্রবীভূত করতে পারে। বুঝতে পারলা? এরকম ধরে নিলাম। ঠিক আছে, এইভাবে চিন্তা করো। মনে করে যে একটা পাত্র, এই পাত্রের মধ্যে আমি কি রাখছি? এই পাত্রের মধ্যে আমি পানি রাখছি, পানি। ঠিক আছে, পানি দুজন আছে না, এই পাত্রের মধ্যে পানি রাখছি। সোডিয়াম ক্লোরাইড আছে না, সোডিয়াম ক্লোরাইড কোনটা? লবণ। সোডিয়াম ক্লোরাইড তোমরা প্রতিদিনই খাও। ঠিক আছে, খাবারের মধ্যে সোডিয়াম ক্লোরাইড লবণ। তো কী করছি আমি? এই পাত্রের মধ্যে পানি রাখছি। কতটুকু পানি রাখছি এখানে আমি তোমার 50 ml পানি রাখছি। এই পানির পরিমাণটা কত? এই পানির পরিমাণটা হচ্ছে 50 ml, 50 মিলিলিটার। ঠিক আছে, আর এই পাত্রের তাপমাত্রাটা হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস, 25 ডিগ্রি সেলসিয়াস এই পাত্রের তাপমাত্রা। এখন এই পাত্রের মধ্যে আমি বিভিন্ন পরিমাণে লবণ মিশাম। তোমার কি বলছি আমি? তোমার কিন্তু বলছি যে তোমার কি করতে পারে, এই 50 ml পানি এই 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সর্বোচ্চ 20 গ্রাম সোডিয়াম ক্লোরাইডকে দ্রবীভূত করতে পারে। ঠিক আছে, সর্বোচ্চ কি করতে পারে? 20 গ্রাম সোডিয়াম ক্লোরাইডকে দ্রবীভূত করতে পারে। বুঝতে পারলাম? মানে বলে নিয়েছি আমি যে এই 50 ml পানি 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 20 গ্রাম সোডিয়াম ক্লোরাইডকে দ্রবীভূত করতে পারে। এর মানে বোঝাইতেছে তুমি যদি কি করো, এই 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 50 ml পানির মধ্যে 20 গ্রাম সোডিয়াম ক্লোরাইড দাও, তাহলে এখানে একটা সুন্দর একটা দ্রবণ তৈরি হবে। ঠিক আছে, এই দ্রবণটাকে বলেছে সম্পৃক্ত দ্রবণ। এই সম্পৃক্ত দ্রবণের সংজ্ঞার মধ্যে কি বলছিলাম মনে আছে? এখানে কিন্তু বলছিলাম যে একটা নির্দিষ্ট পরিমাণ একটা নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট পরিমাণ দ্রাবক যে পরিমাণ দ্রবকে দ্রবীভূত করতে পারে, যদি ওই পরিমাণ দ্রবই দ্রবীভূত করা হয় তাকে বলা হয় সম্পৃক্ত দ্রবণ। তুমি কি এখানে দেখো, এখানে কি সংজ্ঞার সাথে মিলে নাই? অবশ্যই কিন্তু মিলছে। এখানে নির্দিষ্ট তাপমাত্রা বলতে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। ঠিক আছে, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কী করছি? 50 ml পানি তোমার 20 গ্রাম সোডিয়াম ক্লোরাইডকে দ্রবীভূত করতে পারে সর্বোচ্চ। তাই আমি 20 গ্রাম সোডিয়াম ক্লোরাইডে কী করছি? তোমার এই পানির মধ্যে দিচ্ছি। তাহলে এই যে তোমার এইখানে যে দ্রবণটা তৈরি হলো এটাকে বলা হচ্ছে সম্পৃক্ত দ্রবণ। মানে সম্পৃক্তের সাথে তোমার কিন্তু সর্বোচ্চ কথা রিলেটিভ। সম্পৃক্ত মানে কি? সর্বোচ্চ যেই পরিমাণকে দ্রবীভূত করতে পারে ওটা হচ্ছে সম্পৃক্ত। ঠিক আছে, তোমার এই 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 50 ml পানি কিন্তু সর্বোচ্চ 20 গ্রামকে দ্রবীভূত করতে পারে। তাই আমি কী করছি? এই 20 গ্রামই দিছি। তাহলে 20 গ্রাম দেওয়ার ফলে এখানে যে দ্রবণটা তৈরি হলো কী বলা যাচ্ছে? সম্পৃক্ত দ্রবণ। বুঝতে পারলাম? আশা করি বুঝতে পারছো। তাহলে এখন বলো তো অসম্পৃক্ত কেমনে হবো? অসম্পৃক্তের সংজ্ঞা কী ছিল? যে তোমার নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট পরিমাণ দ্রাবক যে পরিমাণ দ্রবকে দ্রবীভূত করতে পারে তুমি তার থেকে কম পরিমাণ দ্রবকে দ্রবীভূত করবা, তাহলে কী হবে? তোমার এটা অসম্পৃক্ত দ্রবণে পরিণত হবে। তাহলে তোমার এই 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 50 ml পানি সর্বোচ্চ 20 গ্রাম সোডিয়াম ক্লোরাইডকে দ্রবীভূত করতে পারে। তুমি যদি এর থেকে কম পরিমাণ দ্রবীভূত করো তাহলে কিন্তু অসম্পৃক্ত দ্রবণ হয়ে যাও। ঠিক আছে, মনে করো তুমি এখানে কী করলা? তুমি এখানে কী করছো? মনে করো তুমি এখানে 15 গ্রাম সোডিয়াম ক্লোরাইডকে দ্রবীভূত করলা, তাহলে কী দ্রবণ হবে বলো? এই 15 গ্রাম এটা কী দ্রবণ হবে? এটা কিন্তু অসম্পৃক্ত দ্রবণ। ঠিক আছে, এই দ্রবণটাকে কিন্তু বলা হবে অসম্পৃক্ত দ্রবণ। আর এই দ্রবণটা কি? এটা হচ্ছে সম্পৃক্ত দ্রবণ। এটা হচ্ছে সম্পৃক্ত দ্রবণ। এই বুঝতে পারলাম? অসম্পৃক্তের সংজ্ঞা কী ছিল?
নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট পরিমাণ দ্রাবক যেই পরিমাণ দ্রবকে দ্রবীভূত করতে পারে তার থেকে কম পরিমাণ দ্রব দ্রবীভূত করলে তোমার যেই দ্রবণ তৈরি হয়ে পড়েছে অসম্পৃক্ত দ্রবণ। এখানে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 50 ml মানে 20 গ্রামকে দ্রবীভূত করতে পারে, তুমি দিয়েছো কত 15 গ্রাম, এটা অসম্পৃক্ত দ্রবণ। ঠিক আছে, এটা অসম্পৃক্ত দ্রবণ, বুঝতে পারলাম। এরপরে বলো অতিবৃক্ত কি? অতিবৃক্ত কি ছিল? যেই পরিমাণকে দ্রবীভূত করতে পারে তার থেকে বেশি দিবা, তার থেকে বেশি দিলে কি হয়? অতিবৃক্ত হয়। ঠিক আছে, তাহলে তুমি এখানে কাজ করো, তুমি যদি এখানে 20 গ্রামকে সর্বোচ্চ সে দ্রবীভূত করতে পারে, তুমি যদি এখানে 25 গ্রাম দাও তাহলে তো অতিবৃক্ত হয়ে গেল। ঠিক আছে, মানে 20-এর থেকে বেশি দিলে অতিবৃক্ত। ঠিক আছে, মনে করো তুমি এখানে কি করছো 25 গ্রাম সোডিয়াম ক্লোরাইড দ্রবীভূত করছো, তাহলে এইখানে যে দ্রবণটা তৈরি হবো এটাকে কি বলা হইতেছে? এটা একটা অতিবৃক্ত দ্রবণ। এটা একটা কি দ্রবণ? এটা একটা অতিবৃক্ত দ্রবণ। এই বুঝাতে পারলাম। এবার আমি এটা একদম ফাইনাল ফিনিশিং দিই। ঠিক আছে, আরেকটা কথা বলে দিই, এখানে অতিবৃক্ত দ্রবণ, তাহলে বাকিটা কী হবে? তোমার এই 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 50 ml পানি সর্বোচ্চ কী করতে পারে? 20 গ্রামকে দ্রবীভূত করতে পারে, তুমি দিচ্ছ কত 25। ঠিক আছে, সেই সর্বোচ্চ কী করতে পারবে? এই পানি, এই 50 ml পানি সর্বোচ্চ 20 গ্রামকে নিতে পারে, তুমি দিচ্ছ কত 25। তাহলে বাকি 5 গ্রাম কী হবো? বাকি 5 গ্রাম তোমার এখানে অবশিষ্ট হবে। ঠিক আছে, বাকি 5 গ্রাম এখানে কী হবো? তলানি হিসেবে জমা হবো। বাকি 5 গ্রাম এখানে 5 গ্রাম কী হবো? 5 গ্রাম সোডিয়াম ক্লোরাইড তলানি হিসেবে জমা হবো, অদক্ষেপ পড়বো, অদক্ষেপ তলানিতে বোঝো অদক্ষেপ পড়বো আর কি। ঠিক আছে, এখানে তোমার বাকি 5 গ্রাম সোডিয়াম ক্লোরাইড কী হবো? অদক্ষেপ পড়বো, বুঝতে পারছো? তুমি টেস্ট করে দেখো, তুমি টেস্ট করবা, এটা আসলে কীভাবে বলি, তুমি টেস্ট করে দেখতে পারো। এটা যদি পরীক্ষিত না, ঠিক আছে, যদি ল্যাবে এরকম তুমি প্রমাণ করতে পারো তাহলে দেখবা এখানে আসলে এই ঘটনাগুলি ঘটে, বুঝছো? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এবার ফিনিশিং দিই যে তোমার সম্পৃক্ত দ্রবণ কি, অসম্পৃক্ত কি, অতিবৃক্ত কি, সংজ্ঞা বলবো, তার সাথে তোমার এই উদাহরণের সাথে মিলাই দিব। ঠিক আছে, তাহলে সম্পৃক্ত দ্রবণ কি বলো? নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট পরিমাণ দ্রাবক যেই পরিমাণ দ্রবকে দ্রবীভূত করতে পারে ওই তাপমাত্রায় ওই পরিমাণ দ্রবকে যদি দ্রবীভূত করা হয় তাকে বলা হয় সম্পৃক্ত দ্রবণ। তাহলে এখানে দেখো তো, এখানে আমরা ধরে নিয়েছিলাম যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 50 ml পানি সর্বোচ্চ 20 গ্রাম সোডিয়াম ক্লোরাইড দ্রবীভূত করতে পারে। তো আমরা কী করছি, এই 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 50 ml পানির মধ্যে 20 গ্রাম সোডিয়াম ক্লোরাইডকে দ্রবীভূত করছি, তার মানে কী হয়েছে? সম্পৃক্ত দ্রবণ হয়েছে। অসম্পৃক্ত কী ছিল? যদি তুমি কী করতে পারো, সে দ্রবীভূত করতে পারে 20 গ্রাম, এর থেকে কম পরিমাণ দাও তাহলে অসম্পৃক্ত। তাহলে কী করছি আমরা 15 গ্রাম যখন দিছি, মানে 20 গ্রামকে দ্রবীভূত করতে পারি, দিছি 15 গ্রাম, তাহলে অসম্পৃক্ত। অতিবৃক্ত কী ছিল? যদি আমরা কী করি, একটা দ্রাবক যে পরিমাণ দ্রবীভূত করতে পারে তার থেকে বেশি পরিমাণ দিলে অতিবৃক্ত। তাহলে এখানে কী করছো, তোমার দ্রবীভূত করতে পারে 20 গ্রাম, তুমি দিছো 25 গ্রাম, তার মানে এটা কি দ্রবণ হয়েছে? অতিবৃক্ত দ্রবণ হয়েছে। আশা করি তোমাদের এই সম্পৃক্ত অসম্পৃক্ত অতিবৃক্ত বিষয়টা ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, আচ্ছা।